হ্যাঁ, তো আজকে আমরা শুরু করি। তো আমাদের এর আগে আমাদের এইটা কি লাস্ট টপিক ছিল, না এরপরে আরো হয়েছে? না, এটাই আমাদের লাস্ট টপিক ছিল। আচ্ছা। আরে ধুর, ল্যাপটপ কাজ করে না কেন? তো আমরা এগুলো পড়ছি। এটা ছিল আমাদের কৌণিক ভরবেগ, যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, এবং কৌণিক বেগ, যেটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এবং আমরা লাস্ট ক্লাসে এই টপিকটাও আমরা পড়ছি যে যদি একটা নির্দিষ্ট বিন্দুকে বা একটা নির্দিষ্ট অক্ষকে, যেমন এইখানে এই বৃত্তের ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট বিন্দু, ধরো যে এই বৃত্তের কেন্দ্র ও, আর এইখানে একটা নির্দিষ্ট অক্ষ হচ্ছে এই যে এ বি, যে সরল রেখাটা, এটা হচ্ছে অক্ষ। তো একটা নির্দিষ্ট বিন্দু বা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান যে কোনো বস্তুর সকল সকল বিন্দুর কৌণিক বেগ কিন্তু সমান, এগুলো আমরা কিন্তু পড়ছি। আর রৈখিক বেগ কিন্তু সমান হবে না। কৌণিক বেগ সমান কেন? কারণ তাদের এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে সমান পরিমাণ সময় লাগে, এবং তাদের সৃষ্ট কোণ, আমরা যেটাকে কৌণিক সরণ বলি, ওইটাও সমান হয়। এই জন্য তাদের কৌণিক বেগটা সেম হয়, বাট সময় একই একই লাগলেও তাদের রৈখিক যে সরণটা বা রৈখিক যে দূরত্বটা, এইটা সমান হয় না। এই জন্য তাদের রৈখিক বেগটা আলাদা হয়। তো এই জিনিসগুলো তোমাদের মনে আছে? হ্যাঁ ভাইয়া, আছে। আচ্ছা। এবং আমরা লাস্টলি এই টপিকটা দেখছি যে একটা চাকতির ক্ষেত্রে যদি বিভিন্ন পয়েন্টে এই যে এই বিন্দুগুলোর ভর যদি M1 হয়, এবং এবং তারা এই যে আমাদের P1, আমাদের এই যে এটা কি ছিল, এটা ছিল কৌণিক ভরবেগ। সো কৌণিক ভরবেগ সমান আমরা M ওমেগা 1 R² লিখতে পারি। এটা আমরা আগে একবার দেখছিলাম। তো এখানে সকল বিন্দুর জন্য L1 L2 থেকে L8 L9 যাই হোক, সকল বিন্দুর জন্য ওমেগার মানটা সেম। এবং এইখানে আমরা সবগুলা, যেহেতু সেম ওমেগা, আমরা একটা ওমেগা সামনে নিয়ে আসছি, এবং সবগুলা M1 R1 M2 R2 স্কোয়ারের যোগফল হিসেবে আমরা সামেশন অফ M R² লিখছি। এইটাকে আমরা লিখছি আই, এবং আইটাকে আমরা বলছি যে ওই বস্তুটার জড়তার ভ্রামক। তো জড়তার ভ্রামককে, এটা তোমরা এখন পর্যন্ত জানো না, এইটা আমরা আজকে এই টপিক থেকেই পড়া শুরু করব। তো আজকের আমাদের টপিক হচ্ছে কই এটা। আচ্ছা, আমাদের কিছু ম্যাথ আছে, আমরা এইগুলা ম্যাথ থিওরি পড়ার পরে করব, সমস্যা নেই। আচ্ছা, দেখো আজকে আমাদের টপিক হচ্ছে জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনারশিয়া। তো এটা যেহেতু মোমেন্ট অফ ইনারশিয়া, তো এখান থেকে আমাদের আই, তো এই তো আমাদের এইখান থেকে মূলত জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করা হয়। তো সংজ্ঞাটা একটু পড়ো। তো সংজ্ঞা বলছে কোন একটা নির্দিষ্ট সরলরেখা থেকে কোনো দৃঢ় বস্তুর প্রত্যেকটি কোণা লম্ব দূরত্বের বর্গ, মানে দূরত্বের বর্গ, এবং প্রত্যেকের ভরের গুণফলের সমষ্টিকে আমরা বলবো তার জড়তার ভ্রামক। আচ্ছা, এখন এইখানে ধরো যে এইখানে আমাদের একটা চাকতি আছে, এইখানে একটা চাকতি আছে। এই চাকতিটা, এই চাকতির মাঝ বরাবর একটা আহ, এইটা একটা রড হইতে পারে, অথবা যে কোনো একটা দণ্ড হইতে পারে। ধরো AB একটা দণ্ড বা একটা রড এই চাকতি বা প্লেটের মাঝখান দিয়ে চলে গেছে, এইটাকে আমরা বলবো অক্ষ। তো এই অক্ষের চারপাশে এখন এই চাকতিটা, এখন সে এই দিক থেকে এই দিকেও ঘুরতে পারে, অথবা এই দিক থেকে এই দিকেও ঘুরতে পারে। সে কোন দিক থেকে কোন দিকে ঘুরবে এটা আমাদের তখন লাগবে না। তো এখন আমরা ধরে নেই যে এই চাকতিটা আমাদের অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত। তো এখন ধরো যে এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে,
এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। তো এরকম অসংখ্য বিন্দুর সমন্বয়ে বা অসংখ্য বিন্দু ভরের সমন্বয়ে এই চাকতিটা গঠিত। তো এখন তাহলে এইখানে আমাদের সংজ্ঞা অনুযায়ী কি হবে? আমাদের সংজ্ঞায় কি বলছে? সংজ্ঞায় বলছে যে কোন একটা নির্দিষ্ট সরলরেখা, এই সরলরেখাটা কোনটা? এখানে সরলরেখাটা হচ্ছে এবি সরলরেখা। মূলত এটা হচ্ছে চাকতির অক্ষ, যে অক্ষকে কেন্দ্র করে চাকতিটা ঘুরতেছে। এই সরলরেখা বা অক্ষ থেকে আমরা যতগুলা বিন্দু কল্পনা করব, ধরি এর ভর m1, এর ভর m2, এর ভর m3, এর ভর m4, এটা m5 এবং এইটা m6। এবং এইখান থেকে এই অক্ষ থেকে এদের ডিস্টেন্স হচ্ছে r1, এর ডিস্টেন্স হচ্ছে r2, এই সরলরেখা থেকে এর ডিস্টেন্স r3। সো সিমিলারলি এইটার ডিস্টেন্স r4, এইটার ডিস্টেন্স r5 এবং এইটার ডিস্টেন্স হচ্ছে r6। আমরা এগুলো ধরে নিলাম। আচ্ছা, তো আমাদের তাহলে সংজ্ঞা অনুযায়ী আমাদের কি হবে? আমাদের সংজ্ঞা অনুযায়ী তাহলে এখন দেখো, এখন এ বি অক্ষের সাপেক্ষে, তো আমাদের জড়তার ভ্রামক কিন্তু যে কোনো একটা অক্ষের সাপেক্ষে বিবেচনা করতে হয়। আচ্ছা, তো এ বি অক্ষের সাপেক্ষে এই যে চাকতি বা আমাদের এইখানে যে বস্তুটা আছে, তো এইটার এই জড়তার ভ্রামককে আমরা আই দ্বারা প্রকাশ করি। তো আই আমাদের কি হবে? দেখো আমাদের সূত্র অনুযায়ী কি বলছে, প্রত্যেকটি কণার লম্ব দূরত্বের বর্গ, সো দূরত্ব কোনটা? আর, এর বর্গ r1 স্কোয়ার এবং এদের প্রত্যেকের ভরের গুণফল, তার মানে m r স্কোয়ার। তো এইখানে যেহেতু অসংখ্য বিন্দু আছে, তো এইখানে কি হবে? m2 r2 স্কোয়ার, m3 r3 স্কোয়ার, m4 r4 স্কোয়ার। আমরা আর না লিখি, এরপরে ড্যাশ ড্যাশ ড্যাশ। আচ্ছা, তো এখন এটাকে আমরা কি লিখতে পারবো? সামেশন অফ m r স্কোয়ার। তো এইটাই হচ্ছে আমাদের মূলত ওই চাকতিটার জড়তার ভ্রামক। এটা কি? তো আমাদের তাহলে জড়তার ভ্রামকের আমাদের সূত্রটা কি আসতেছে? m r স্কোয়ার। এখন এখন একটা জিনিস দেখো, এইটা না হয় অনেক বড় একটা একটা বস্তু, সেজন্য আমরা একে অনেকগুলো পয়েন্টে ভাগ করে নিয়ে তারপরে জড়তার ভ্রামকটা হিসাব করব। বাট এইটা যদি একটা সিঙ্গেল একটা যদি আহ ধরো যে এটা একটা ইট বা একটা পাথর বা কোনো ছোট্ট একটা বস্তু, যার ভর হচ্ছে এম, এবং এটা যদি এই অক্ষকে কেন্দ্র করে যদি এই পথে সে যদি ঘুরে এই দিক থেকে এই দিকে, তাহলে এই অক্ষ থেকে তার ডিস্টেন্স যদি আর হয়, তাহলে এই অক্ষের সাপেক্ষে এই বস্তুটার জড়তার ভ্রামক কি হবে? এম m r স্কোয়ার। আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামকের সূত্র। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এখন আমাদের জড়তার ভ্রামক আসলে কি কাজে লাগে? তো তোমরা তো জড়তা শব্দটা তো অবশ্যই শুনছো, তাই না? হ্যাঁ। জড়তার কাজ কি? বলো, আমাদের জড়তার কাজ মানে কি কোনো ছিল? মানে কোনো বস্তু আহ আগের অবস্থায় থাকতে চাওয়া। হ্যাঁ,
তো আমাদের রৈখিক গতির ক্ষেত্রে জড়তা ছিল যে স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে চায়। এটা ছিল আমাদের রৈখিক গতির ক্ষেত্রে জড়তা। আর হুম। এই যে এই জড়তার ভ্রামক এর আরেকটা নাম হচ্ছে ঘূর্ণন জড়তা। আচ্ছা, রৈখিক গতির ক্ষেত্রে জড়তার যে কাজ, তার বেগটাকে ঠিক রাখা, মানে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এখন এই যে আমাদের ঘূর্ণন গতির ক্ষেত্রে বা বৃত্তীয় গতির ক্ষেত্রে ঘূর্ণন গতি কি, আমি এটা তোমাদের আগের ক্লাসে পড়াইছি যে একটা নির্দিষ্ট বিন্দুকে বা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে একটা বস্তু যদি তার চারপাশে ঘুরে তাহলে সেইটাকে বলা হয় বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি। আর রৈখিক গতি হচ্ছে সরল রেখা বরাবর যদি কোনো একটা বস্তু চলমান থাকে। তো রৈখিক গতির ক্ষেত্রে আমাদের জড়তার যে কাজ, ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামকের একই কাজ। বুঝছো? হ্যাঁ। তাহলে দেখো আমাদের রৈখিক গতির ক্ষেত্রে যেমন জড়তা তার রৈখিক বেগকে ঠিক রাখতো, মানে স্থির থাকলে স্থির, সে যদি আহ, তার একটা বেগ থাকতো তাহলে সমবেগটাই রাখতে চাইতো তার জড়তা। তাহলে এখানে আমাদের জড়তার ভ্রামকের ক্ষেত্রেও এইটা ঘূর্ণন গতির ক্ষেত্রে সে বেগটাকে ঠিক রাখবে। সো জড়তার ভ্রামক হচ্ছে আমাদের নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোনো বস্তুর কোনো বস্তুর কৌণিক গতি, সরি এটা হচ্ছে অক্ষুণ্ণ রাখার যে ধর্ম। আচ্ছা, বানান হয়েছে কিনা আমি জানি না। অক্ষুণ্ণ রাখার যে ধর্ম, এটা হচ্ছে আমাদের ঘূর্ণন জড়তা বা জড়তার ভ্রামক। সো তোমরা এই সংজ্ঞাটা লিখবা না, জড়তার ভ্রামকের সংজ্ঞায় তোমরা এই যে এই সংজ্ঞাটা লিখতে হবে, যদি পরীক্ষায় আসে জড়তার ভ্রামকের সংজ্ঞায় এইটা লিখতে হবে। আর এইটা লেখা যাবে না, এই যেটা আমি হাতে লিখে দিলাম এইটা লেখা যাবে না। আচ্ছা, তো আমাদের এই রৈখিক গতির ক্ষেত্রে কোনো একটা বস্তুর জড়তা যেমন বল প্রয়োগে তার বেগের পরিবর্তনে তো বাধা দেয়, মানে আমরা যদি বল প্রয়োগ করি তাহলে তার জড়তা ধর্মের কারণে স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সমবেগে চলতে চায়। তো সিমিলারলি এখানেও আমাদের বল প্রয়োগে তার কৌণিক বেগের পরিবর্তনকে বাধা দিবে কে? জড়তার ভ্রামক। সো আমাদের কৌণিক বেগের ক্ষেত্রে বলকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে টর্ক বলে। সো টর্ক সম্পর্কে আমরা পরে জানবো। সো এইটা আপাতত জেনে রাখো যে টর্ক প্রয়োগে বস্তুর কৌণিক বেগের পরিবর্তনকে বাধা দেয়। পরিবর্তনকে বাধা দেয় জড়তার ভ্রামক। সো টর্ক সম্পর্কে এটা হচ্ছে আমাদের কৌণিক গতির ক্ষেত্রে বল। তো টর্ক নিয়ে আমরা পরে পড়বো। আচ্ছা, এই জিনিসগুলো বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, হ্যাঁ, তো বুঝছি। এর সূত্রটা কি, আমাদের সূত্রটা হচ্ছে এম আর স্কোয়ার, এটা না? এইটা হচ্ছে এর সূত্র। তাহলে একক বলো। একক বলো।
একক হচ্ছে কেজি, মিটার মিটার স্কোয়ার। হ্যাঁ, কেজি মিটার স্কোয়ার। মাত্রা? মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার। হ্যাঁ, মাত্রা হবে আমাদের এম এল স্কোয়ার। তো আমাদের একক মাত্রা আমাদের সূত্র জানলে আমরা মনে রাখতে পারবো। তো আমাদের জড়তার ভ্রামক নিয়ে, তো আমরা আরো এর পরে আমরা জড়তার, এটা আমাদের বড় একটা টপিক, সো এটা পড়তে সময় লাগবে। সো এর আগে আমাদের জানতে হবে চক্রগতির ব্যাসার্ধ। তো চক্রগতির ব্যাসার্ধ কি? দাঁড়াও, এইখানেও ওই চিত্রটা নিয়ে আসা আহ, উচিত ছিল। So, আমার এটা মনে ছিল না, দাঁড়াও একটু। হ্যাঁ, so দাঁড়াও আচ্ছা, তো সংজ্ঞাটা আগে তোমরা পড়ো। চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন। তো ইংলিশ টার্ম গুলো একটু সাথে সাথে জেনে রাখবা, কারণ তোমরা যদি ইউনিভার্সিটিতে পড়ো, আমি আগেও একবার বলছি, ইউনিভার্সিটিতে কোনো বাংলা বই নাই, সব বই কিন্তু ইংলিশ। তো এগুলা আমাদের জেনে রাখলে আমাদের জন্য সুবিধা হবে। তো সংজ্ঞাটা দেখো, আমাদের বলছে যে কোনো দৃঢ় বস্তুর সমগ্র ভর যদি একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করা যায়, কোনো দৃঢ় বস্তুর সমগ্র ভর যদি একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করা যায়। আচ্ছা, তো দেখো এইটা একটা আমাদের চাকতি, অথবা আমি যদি তোমাদের আরেক ধরনের বস্তু যদি দেখাই, দাঁড়াও একটু। উম আরে দূর আসে না। আচ্ছা, তোমরা দেখো এইটা আমাদের দুই ধরনের এর বস্তু। আচ্ছা, তো তোমরা কি আগে ভারকেন্দ্র এই শব্দটা কি শুনছো আগে? হ্যাঁ, শুনছি। ভারকেন্দ্র কি শুনছি বলো তো। তো? তো ভার কেন্দ্র একটা হচ্ছে। একটা ছিল ম্যাথের ক্ষেত্রে, একটা ছিল ভারকেন্দ্র, ওইটা না। So, আমাদের ম্যাথের ক্ষেত্রে ছিল তাহলে ভর কেন্দ্র, আর এইটা হচ্ছে আমাদের ভার কেন্দ্র। ও এখানে কি সমস্ত ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত থাকে? হ্যাঁ, তো ভার কেন্দ্রটা কি আমি তোমাদের যদি একটু বুঝাই, দাঁড়াও। আচ্ছা, এইটা ধরো যে এটা আমাদের একটা রড। সো রডের উপর তোমরা ধরো একটা স্কেল একটা রাখতে চাইতেছো। তো এটা এটা তোমরা তো আগেও হয়তো আহ, দেখছো অনেকবার। ধরো যে এটা একটা রড, এবং এই রডের উপর তুমি একটা স্কেল রাখতে চাইতেছো। তো স্কেলটা কি তুমি, আচ্ছা ধরো এটা একটু সরাই নি, তুমি যদি স্কেলটা এইভাবে রাখো, তাহলে কি সে রডের উপর থাকবে? না। তুমি যদি এইভাবে যদি এই এই, দাও যদি তুমি, তাহলে সে কি রডের উপর সে থাকবে না। অথবা তুমি যদি এইভাবেও রাখো, তাও কিন্তু থাকবে না। স্কেলটা রাখতে হয় ঠিক মধ্যবিন্দুতে, না? হুম। তো এই স্কেলটা ঠিক যে বরাবর রাখলে সে রডের উপর স্থির হয়ে থাকতেছে, এই স্কেলের এই বিন্দুটা, এইটা হচ্ছে স্কেলের ভার ভার কেন্দ্র। এটা বুঝছো? মানে হ্যাঁ। এইটা ভার কেন্দ্র বলতে এই জায়গায় স্কেলের সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। তার মানে তুমি যদি এই জায়গা থেকে একটু বামে তুমি যদি রাখো স্কেলটা, তাও সে স্থির থাকবে না। তুমি যদি একটু ডানে রাখো, তাও স্থির থাকবে না, কারণ তার ভার কেন্দ্রটা ওই জায়গায় নাই। তুমি যদি ভার কেন্দ্র বরাবর স্কেলটাকে রাখো, তাহলে সে ওইখানে সে স্থির থাকে। সো আমরা ভার কেন্দ্র সম্পর্কে হয়তো অন্য কোনো চ্যাপ্টারে
আছে। তো এইটা যদি না থাকে, তারপর আমি একদিন তোমাদের এইটা পড়াই দিব, সমস্যা নেই। তো দেখো, এইখানে আমাদের সিমিলারলি এইখানে একটা, ধরো যে এই আমাদের চাকতিটার ভর, তো চাকতিটার এই আমাদের চাকতিটার সমস্ত অংশ জুড়েই কিন্তু আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে, 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 এইখানে। তো সমস্ত জায়গা জুড়ে কিন্তু চাকতিটার ভর আছে। এবং আমাদের সবগুলা বস্তুরই কিন্তু একটা ভারকেন্দ্র থাকে। এখন আমাদের যদি এমন একটা বিন্দু, মানে ওই ভারকেন্দ্রটা, সো এটাকে আমাদের এইখানে এই যে সংজ্ঞায় যেটা বলছে যে যদি সমস্ত ভর একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করা যায়, যাতে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ওই কেন্দ্রীভূত বস্তুকণার জড়তার ভ্রামক। আচ্ছা, ধরো এই চাকতিটার পুরা ভর, ধরো এর ভর 100 কেজি, এই ধরো এই 100টা বিন্দুর সমন্বয়ে সে আছে। এখন আমি সবগুলা বিন্দুর ভর 1 কেজি করে যদি আমরা ধরে নেই, তাহলে সবগুলা বিন্দুর ভর মিলে হবে 100 কেজি। এখন আমি যদি এইখানে একটা পয়েন্ট যদি বিবেচনা করি, যে এই পয়েন্টে ওই চাকতিটার 100 কেজি ভর আছে, তো এখন এই যে সেম যেটা অক্ষ, এই যে এবি অক্ষের সাপেক্ষে যে চাকতিটা ঘুরতেছে, এখন এবি অক্ষটা সেম জায়গায় আছে, বাট এখন আমি পুরো চাকতিটা বিবেচনা না করে এই জায়গায় চাকতিটার ভর ভেবে নিলাম। এখন এই যে ধরো এইখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে আর, তাহলে এখন এই চাকতির সাপেক্ষে এই বস্তুটার জড়তার ভ্রামক কি হবে? mr², 100r², এটা হবে না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমি আগের মতো করে যদি এটা যদি বিবেচনা করতে যাই, তাহলে আমার কি লিখতে হবে? এই চাকতির ক্ষেত্রে m1r1², m2r2², m3r3², 3 আর 2 4। এইভাবে লিখতে হবে না? হ্যাঁ। এখন আমি একাধিক ভর বিবেচনা না করে শুধুমাত্র একটা ভর এক জায়গায় বিবেচনা করলাম, যে এখানে ওই বস্তুটার সকল ভর ওই জায়গায় থাকবে। এখন আমাদের সংজ্ঞা অনুযায়ী এই যে m1r1², m2r2², m3r3², সবগুলা মান যোগ করে আমরা এইখানে যে মানটা পাবো, এই মানটা মানে এই যে 100 mr², আমরা যদি একটা পয়েন্ট বিবেচনা করি, তাহলে ওই জায়গা থেকেও যদি একই জড়তার ভ্রামক পাই, তাহলে যে পয়েন্টটাতে সব ভর বিবেচনা করব, ওই পয়েন্টটার অক্ষ হতে যে ডিস্টেন্সটা, মানে যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে এবি অক্ষ, ওই অক্ষ হতে ওই নির্দিষ্ট পয়েন্টটার যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন। এই জিনিসটা কি বুঝছো তোমরা? অনেক জটিল করে বললাম যদিও। বুঝছো নাকি বলো, নাহলে আবার হ্যাঁ, বলি। বুঝছি। আমি তো বুঝছি। আচ্ছা। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এটাকে কনফিউশন রাখা যাবে না। একজন একজন বুঝতেও পারো, আরেকজন অনেক লেংদি করে বললাম, অনেক জটিল করে বললাম, নাও বুঝতে পারো। দেখো আমি আবার বলি, এইখানে আমরা যখন এক একটা বিন্দু নিয়ে যখন আমরা কল্পনা করলাম, তখন তার জড়তার ভ্রামক হচ্ছে m1r1, m2r2, m3r3, m4r4, এইভাবে যদি 100টা বিন্দু হয়, m100 r100 পর্যন্ত যাবে। তো এই সকল মান যোগ করে আমরা ধরো আমরা ভ্রামক পাইলাম 500, এর একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার, আমরা এটা পাইলাম। এবং আমরা এমন একটা বিন্দু আমরা বিবেচনা করলাম, যেই বিন্দুতে আমরা যদি সকল ভর এই বিবেচনা করি, তাহলে সেইখানেও আমরা পাইতেছি 500 কেজি মিটার স্কোয়ার। তার মানে আলাদা আলাদা বিন্দু নিয়েও আমরা যে জড়তার ভ্রামক পাইলাম, একটা বিন্দুতে সকল ভর কল্পনা করে একই জড়তার ভ্রামক পাইলাম। তাহলে যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছিল, ওই অক্ষ থেকে যে বিন্দুতে সকল ভর কল্পনা করলাম, অক্ষ থেকে ওই বিন্দুর যে দূরত্ব, এইটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এখন বুঝছো? জি হ্যাঁ। ভাইয়া। আচ্ছা, তো সংজ্ঞাটা এটা আ- মুখস্থ করতে ভাইয়া, হবে। হ্যাঁ বলো। এই যে আমরা যে যে জড়তার ভ্রামক বের করলাম, যে I = m1r1² এইভাবে, হ্যাঁ, আর এইখানে যে I = mr², এই দুইটা কি সমান হবে?
হ্যাঁ, যদি সমান হয়, দেখো, মানে হ্যাঁ, তুমি কোন পয়েন্টে, এই যে দেখো আমরা যে এইখানে 100 কেজি ভর একটা পয়েন্টে ধরে নিব। হ্যাঁ, 100 কেজি ভর আমরা একটা পয়েন্টে ধরে নিব। কিন্তু ভাইয়া এইখানে তো আর এর মান কি সমান হবে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি, আচ্ছা শোনো, আচ্ছা, তোমরা একটু আবার একটু বলো আমার, আচ্ছা তোমরা আবার শোনো, আমি বলি। আচ্ছা, এইখানে তোমরা কি জিজ্ঞেস করছো? আমি বলছি যে এখানে তো মনে করো I = m1 r1 স্কয়ার এভাবে বের করবো জড়তার ভ্রামক। হ্যাঁ তারপর এই যে আরেকটা যে আছে I = mr স্কয়ার, হ্যাঁ হ্যাঁ এই দুটো কি সমান হবে? হ্যাঁ, মানে এগুলা সবগুলারই যোগফল, আরে কই গেল, এই যে দেখো, মানে M1 R1 হুম, M2 R2 সবগুলার যোগফল। হুম, ধরো যে হুম, 500 আসলো। হুম, এখন এই যে তুমি যে বিন্দুতে টোটাল ভরটা কল্পনা করবা, হুম, এটা কিন্তু তোমার জানা নাই যে তুমি কোন বিন্দুতে কল্পনা করবা। এখন তুমি হুম, এমন একটা বিন্দু নিলা, যেই বিন্দুটা হুম, নিলে তোমার হুম। জড়তার ভ্রামক আগের মতোই আসবে, মানে 500ই আসবে। ও, ওই বিন্দু থেকে অক্ষের দূরত্ব যেইটা হবে ওইটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। মানে তুমি কোন বিন্দুতে কল্পনা করবে এটা তোমার উপর, যাতে আগের মান এবং এই মান সেম হয়। বুঝছো? ওই বিন্দুটা কিন্তু হ্যাঁ বুঝছি। ফিক্সড না, ওইটা তোমার উপর। বুঝছো? হ্যাঁ বুঝছি। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর ক্লাস 8 6000। 8 9 হলে দাও দাও। আচ্ছা, এটা ক্লিয়ার তোমাদের এখন? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তো দেখো আমাদের এই বস্তুটার ক্ষেত্র সেম, কারণ এইটা তো আমাদের, এই যে আমাদের চাকতিটা তো একটা নির্দিষ্ট, মানে সবগুলা বিন্দু একটা নির্দিষ্ট প্যাটার্নে ছিল। কিন্তু এইখান থেকে এই যে আমাদের, তুমি যদি এই বরাবর যদি অক্ষ আঁকো, দেখো এর একটা, এক একটা বিন্দু কিন্তু এক এক জায়গায়, মানে এরও এক একটা বিন্দু যদি এক এক জায়গায়, বাট এর একটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট প্যাটার্ন ছিল, এর কোনো ওই রকম কোনো প্যাটার্ন নাই। তো এই ধরনের আমাদের বস্তুর ক্ষেত্রে আমরা যখন জড়তার ভ্রামকটা যখন বের করব, তখন আমরা সমস্ত ভর একটা জায়গায় আমরা বিবেচনা করে তখন আমরা জড়তার ভ্রামকটা নর্মালি বের করি। সো এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামকের খুঁটিনাটি। সরি, এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। ও হ্যাঁ, তাহলে তাহলে আমরা তো সূত্রই তো এখনো লিখলাম না। আচ্ছা, তো চক্রগতির ব্যাসার্ধকে আমাদের কে দ্বারা প্রকাশ করা হয়? তো এইখানে চক্রগতির ব্যাসার্ধকে, আচ্ছা, তো দেখো, যদি এই বস্তুটার ক্ষেত্রে, এই যে আমাদের চাকতির ক্ষেত্রে, যদি ওই পয়েন্টটার ডিস্টেন্স যদি কে হয়, তাহলে, আচ্ছা এটা আমরা আর একটা পেজের মধ্যে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো, তো এটা আমাদের একটা, এই যে কোনো একটা বস্তু এ এ এ বি অক্ষের সাপেক্ষে সে যদি ঘুরে, এবং এ বিন্দুতে তার সমস্ত ভর কেন্দ্রীভূত, তাহলে এ বিন্দুতে বস্তুটির সমস্ত ভর কেন্দ্রীভূত। আরে বানান হচ্ছে না কেন, এটা হচ্ছে সমস্ত ভর কেন্দ্রীভূত। আমরা যদি এটা ধরে নেই,
তাহলে আমাদের এবি অক্ষ থেকে এ বিন্দুর যে যে ডিস্টেন্স, আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এখন আচ্ছা, তো এটা এ ড্যাশ দাও, কারণ আমরা তো একবার এবি লিখছি। তো এবি অক্ষের সাপেক্ষে ওই বস্তুটার জড়তার ভ্রামক কি হবে? mr² না, এখানে তো আর না, কে, এখানে কে ওকে, হবে। কে, k²। কে। তাহলে এটা হবে আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার। এইখানে এটা হচ্ছে ভর, হচ্ছে এম কেজি। আচ্ছা, তাহলে আমাদের জড়তার ভ্রামকের তাহলে সূত্র আমাদের কি হচ্ছে? রুট ওভার আই ডিভাইড বাই এম। সরি, এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধের সূত্র। মানে একটা জিনিস খেয়াল করো, আমাদের এই জড়তার ভ্রামক কি ছিল? এম আর স্কোয়ার। মানে আমরা যে যে বিন্দুটা নিব, ওই বিন্দু থেকে আমাদের ডিস্টেন্স যদি আর হইতো, তো এটাই ছিল আমাদের এই, মানে এম আর স্কোয়ার ছিল জড়তার ভ্রামক। তো এখন তো আমরা এইটাকে একটা আলাদা নাম দিছি, এই চক্রগতির ব্যাসার্ধ। বাট এইটাও তো আমাদের যে বিন্দুর জড়তার ভ্রামক বের করব, ওই বিন্দু থেকে যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে তার তার ডিস্টেন্স। তো এখানে আমাদের জড়তার ভ্রামক জাস্ট আর এর জায়গায় কে বসবে, এবং কে সমান হচ্ছে আমাদের রুট ওভার আই ডিভাইড বাই এম। আচ্ছা, তো এর একক কি হবে আর মাত্রা কি হবে বলো? এর একক হচ্ছে, মানে রূপ দিয়ে, আহ এম, না, mr², না, এইটার জন্য এত r²। মাথা ফাটাই দিব? এটা কে এখানে কি 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 হচ্ছে একটা দূরত্ব, আমি তো এতক্ষণ তো তাই বললাম কি। ও, কে কে যদি কিন্তু একটা হ্যাঁ, দূরত্ব হ্যাঁ, হয়, তার একক কি হবে? একক হুম, হবে মিটার। এটা, হ্যাঁ, আর হ্যাঁ, মাত্রা কি হবে? শুধু এল। হ্যাঁ, শুধু এল। আচ্ছা, এ- এইগুলা তো আমরা বুঝছি। আচ্ছা, দাঁড়াও তো। এরপরে আচ্ছা, এরপরে আমাদের এইখানে একটা জিনিস আছে। এটা দাঁড়াও, এটা একটু এইখানে নিয়ে যাই। হ্যাঁ, এখন দেখো, এখন আমাদের জড়তার ভ্রামকের সূত্র এ, ছিল আই এম আর স্কোয়ার। এটা ছিল আমাদের জড়তার ভ্রামকের জেনারেল সূত্র, এটা না? এটা ছিল আমাদের জড়তার ভ্রামকের জেনারেল সূত্র। তো এখন দেখো আমাদের জড়তার ভ্রামকের নির্ভরশীলতা। সো জড়তার ভ্রামকের নির্ভরশীলতা, সো এটা আমাদের তিনটা বিষয়ের উপর নির্ভরশীল। একটা জিনিস খেয়াল করো, এইখানে ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর। সো ঘূর্ণন অক্ষের অবস্থান বলতে একটা জিনিস, আরে ধুর। সো এইটা হচ্ছে একটা একটা বৃত্ত। তো এখন এইখানে যে আমাদের এবি অক্ষটা, ধরো যে এই বস্তুটা এবি অক্ষকে কেন্দ্র করে এই দিক থেকে এই দিকে ঘুরতেছে, এই চাকতিটা। তো এখন এইখানে দেখো ঘূর্ণন অক্ষের আমরা যে আর, এইটা যে নেই, এটা আমাদের এই ডিস্টেন্সটা কার সাথে? ধরো আমরা এই বিন্দু জড়তার ভ্রামক বের করতে চাই, তাহলে আর এইখানে এইটা তো বিন্দু থেকে অক্ষের যে ডিস্টেন্স, ওইটাই তো আর। তো এখন অক্ষ যদি এক এক জায়গায় হয়, অক্ষ কিন্তু ফিক্সড না, অক্ষ যে কোনো জায়গায় হইতে পারে। এটা এবি তে হইতে পারে, অথবা সে এই জায়গাতেও হইতে পারে অক্ষটা, অথবা এই জায়গাতেও হইতে পারে। সো এটা ধরো যে এ ড্যাশ বি ড্যাশ, অথবা এটা সিডি অক্ষ। সো অক্ষ কিন্তু এক এক জায়গায় হইতে পারে। সো অক্ষ আমাদের যদি এক এক জায়গায় হয়, সো তখন কিন্তু আবার এই যে আর এর আর আর কিন্তু চেঞ্জ হয়ে যাবে। So, আর যদি চেঞ্জ হয়ে যায় অক্ষর আমাদের বিভিন্ন জায়গায় অবস্থানের জন্য,
ধরো এই বিন্দুরই আমরা জড়তার ভ্রামক নির্ণয় করবো, এই যে পি বিন্দুটার তিনটা অক্ষের সাপেক্ষে। সো এ ড্যাশ বি ড্যাশ এ বি আর সি ডি, সো তিনটা অক্ষের সাপেক্ষে কি জড়তার ভ্রামক সেম হবে? না, কারণ আর এর সেম মান তো হবে না, ভিন্ন। কারণ আর এর মান ভিন্ন। তাহলে এখানে ঘূর্ণন অক্ষের অ- অবস্থানের উপর কিন্তু জড়তার ভ্রামক নির্ভর করে। আচ্ছা, এখন আমরা যে দৃঢ় বস্তুর বা যে বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করব, তার আকারের উপরও কিন্তু নির্ভর করে। যেমন এইটা একটা বৃত্ত বা চাকতি। এখন একটা জিনিস খেয়াল করো, ধরো এটা একটা বৃত্ত, এবি অক্ষ এইখানে, আবার এইটা একটা, ধরো যে আয়ত, এবি অক্ষটা সেম জায়গায় আছে, ধরো সেম জায়গায় আছে। আবার ধরো এইটা একটা বর্গ, এবি অক্ষ সেম জায়গায় আছে। সো এটা বৃত্ত, এটা আয়ত, এটা বর্গ। সো এই তিনটা যদি আমাদের ভিন্ন ভিন্ন যদি বস্তু থাকে এবং অক্ষগুলা যদি সেম জায়গায় যদি থাকে, এদের জড়তার ভ্রামক কিন্তু একই হবে না। এটা কেন হবে না এটা আমরা আজকে পড়বো। সো এইখানে আই কিন্তু ভিন্ন ভিন্ন, আই হচ্ছে ভিন্ন ভিন্ন। সো এইটা আমাদের দৃঢ় বস্তুর মানে যে বস্তু জড়তার ভ্রামক নির্ণয় করব তার আকারের উপর অবশ্যই নির্ভর করে, এবং ঘূর্ণন অক্ষের চারদিকে দৃঢ় বস্তুর ভরের বিন্যাসের উপর। আচ্ছা, তো এই জিনিসটা দ্বারা কি বোঝায়? আচ্ছা দাঁড়াও, আমাদের 40 মিনিট প্রায় শেষ, আমি তোমাদের আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওইটা ওইখানে বুঝাই, দাঁড়াও।